প্রিয় ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি ওয়েবসাইটের প্রকারভেদ এবং এর গঠন কাঠামো নিয়ে আলোচনা করব। তো ওয়েবসাইটের প্রকারভেদ এবং গঠন কাঠামো নিয়ে আমাদের প্রায় প্রশ্ন আসে পরীক্ষায়। তো আমরা চেষ্টা করব এটিকে ভালো করে বোঝার জন্য এবং এটিকে ভালো করে উত্তর করার জন্য। আচ্ছা, তাহলে আমাদের ওয়েবসাইটের প্রকারভেদ সাধারণত দুই প্রকার। একটি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটি হলো আমাদের ডাইনামিক ওয়েবসাইট। তো আমাদের আজকের বিষয় থেকে শিক্ষার্থীরা যেটি শিখতে পারবে সেটি হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে এবং ওয়েবসাইটের গঠন কাঠামো ব্যাখ্যা করতে পারবে। তো আমাদের প্রথম যেটি রয়েছে ওয়েবসাইটের প্রকারভেদের মধ্যে সেটি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যে ওয়েবসাইটে শুধুমাত্র পূর্ব থেকে তৈরি করা তথ্যগুলো প্রদর্শিত হয়, ব্যবহারকারীরা সেই সমস্ত তথ্যগুলো শুধু দেখতে পারবে কিন্তু কোনো পরিবর্তন করতে পারবে না। শুধুমাত্র ওয়েব ডেভেলপাররা এর পরিবর্তন করতে পারবে। এখানে আমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, স্ট্যাটিক ওয়েবসাইট একটি প্রতিষ্ঠানের। তো এই প্রতিষ্ঠানের একটি হোম পেজ রয়েছে এবং হোম পেজ থেকে বিভিন্ন পেজে যাওয়ার অপশনগুলো রয়েছে, যেমন বিভাগসমূহ, শিক্ষক শিক্ষিকাদের তথ্য, তারপর ছাত্রছাত্রীদের তথ্য, এই সমস্ত তথ্যগুলো রয়েছে। তো এখান থেকে ব্যবহারকারীরা, ইউজাররা শুধুমাত্র তাদের তথ্যগুলো সম্পর্কে জানতে পারবে কিন্তু কোনো প্রশ্নর উত্তর পাবে না বা প্রশ্ন করতে পারবে না। এরপরে রয়েছে তাহলে স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধা কি? এটি ব্রাউজারে দ্রুত লোড হয়, এটি সহজে উন্নয়ন ও নিয়ন্ত্রণ করা যায়। স্ট্যাটিক ওয়েবসাইটে তথ্য নির্দিষ্ট থাকে এবং কম থাকে। এসব ওয়েবসাইটের উন্নয়নে খরচ অপেক্ষাকৃত কম। এতে ডেটাবেজ ম্যানেজমেন্টের প্রয়োজন হয় না বলে অধিক নিরাপত্তা বজায় থাকে। আর মানসম্পন্ন ওয়েব পেজ ডিজাইন করা এতে কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ। এটি শুধু একমুখী, অর্থাৎ সার্ভার টু ক্লায়েন্ট যোগাযোগ হয়, আর এটির কন্টেন্ট আপডেট করতে সময় বেশি লাগে। তো এই হলো স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা এবং অসুবিধা। এবার আমরা যাব ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট মানে হচ্ছে যে ওয়েবসাইটের তথ্য সর্বদা পরিবর্তনশীল থাকে, তাকে আমরা বলবো ডাইনামিক ওয়েবসাইট। তাহলে ব্যবহারকারীর কমেন্টের উপর ভিত্তি করে ডাইনামিক ওয়েবসাইট ভিন্ন ভিন্ন ফলাফল প্রদর্শন করে। তো ডাইনামিক ওয়েবসাইট সাধারণত ই-কমার্স, ভিডিও অ্যান্ড ফটো গ্যালারিজ, ব্লগিং, সোশ্যাল মিডিয়া, এগুলোতে ডাইনামিক ওয়েবসাইট ব্যবহার করা হয়। আর ডাইনামিক ওয়েবসাইটের তাহলে সুবিধা কি? আমাদের ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা হলো এই ওয়েবসাইটে তথ্য বেশি থাকে বলে তা আকর্ষণীয় হয়। ডেটাবেজ ম্যানেজমেন্ট বা কোয়েরির মাধ্যমে বিভিন্ন পরিবর্তনশীল কন্টেন্ট তৈরি করা যায়। কন্টেন্ট আপডেট করতে সময় কম লাগে। নির্ধারিত ব্যবহারকারীর জন্য নির্দিষ্ট ওয়েব পেজ প্রদর্শন করা যায়। এতে দ্বিমুখী যোগাযোগ হয়, অর্থাৎ ব্যবহারকারীর নিকট থেকে ইনপুট নেয়ার ব্যবস্থা থাকে। এতে ইন্টারঅ্যাক্টিভ লেআউট দিয়ে ওয়েবসাইট ডিজাইন করা যায়। আর অসুবিধা হলো এই ওয়েবসাইটে ডেটাবেজ ও গ্রাফিক্স বেশি থাকায় ব্যবহারকারীর ব্রাউজারে ধীরে লোড হয়। এগুলো উন্নয়ন ব্যয়সাপেক্ষ এবং নিয়ন্ত্রণ করা জটিল। এবারে আমরা যে বিষয়টি আমাদের বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য।
আমাদের আসলে কখনো কখনো আমাদের দুটো প্রতিষ্ঠানের কোনো একটি প্রতিষ্ঠানের সিনারিও বা কোনো একটি প্রতিষ্ঠানের বর্ণনা দেওয়া হতে পারে। আমরা যদি দেখি প্রতিষ্ঠানটি ছোট এবং নতুন অথবা অলাভজনক প্রতিষ্ঠান, সেই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট ব্যবহার করতে পারি শুরুর দিকে। তবে তার মানে এই না যে আমি কোনো একটি প্রতিষ্ঠানের জন্য স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করেছি এটি সারা জীবনই স্ট্যাটিক ওয়েবসাইট থাকবে। এটি কিন্তু আমরা পরবর্তীতে ডাইনামিক ওয়েবসাইটে পরিবর্তন করতে পারবো। তো স্ট্যাটিক ওয়েবসাইটে কন্টেন্টগুলো অপরিবর্তনীয় হয়, আর ডাইনামিক ওয়েবসাইটের কন্টেন্টগুলো পরিবর্তনশীল হয়। স্ট্যাটিক ওয়েবসাইটে ব্রাউজারে লোড হতে অপেক্ষাকৃত সময় কম লাগে, আর ডাইনামিক ওয়েবসাইট লোড হতে অপেক্ষাকৃত সময় বেশি লাগে বা অপেক্ষাকৃত ধীরে লোড হয়। আর এখানে যে আমরা টুলসগুলো ব্যবহার করব স্ট্যাটিক ওয়েবসাইটে সেটি হচ্ছে HTML, CSS। ডাইনামিক ওয়েবসাইটে যেটি ব্যবহার করব সেটি হলো জাভা স্ক্রিপ্ট, ASP, PHP, জুমলা ইত্যাদি। স্ট্যাটিক ওয়েবসাইটে উন্নয়ন খরচ অপেক্ষাকৃত কম, ডাইনামিক ওয়েবসাইটে উন্নয়ন খরচ অপেক্ষাকৃত বেশি। ডেটাবেজ ব্যবহার সাধারণত স্ট্যাটিক ওয়েবসাইটে হয় না, ডাইনামিক ওয়েবসাইটে সাধারণত ডেটাবেজের ব্যবহার বেশি হয়। ওয়েব নিরাপত্তা অপেক্ষাকৃত বেশি থাকে, ডাইনামিক ওয়েবসাইটে ওয়েব নিরাপত্তা অপেক্ষাকৃত কম হয়। ওয়েব নিয়ন্ত্রণ স্ট্যাটিক ওয়েবসাইটে সহজ, ডাইনামিক ওয়েবসাইটে জটিল। স্ট্যাটিক ওয়েবসাইটে ওয়েব যোগাযোগ হচ্ছে একমুখী, আর ডাইনামিক ওয়েবসাইটে ওয়েব যোগাযোগ হলো দ্বিমুখী। তাহলে আমরা আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন প্রতিষ্ঠানের জন্য আমরা কোন ধরনের ওয়েবসাইট ইউজ করব, তাহলে এই যে আমাদের পার্থক্যগুলো রয়েছে এই পার্থক্যগুলো থেকেও কিন্তু আমরা অ্যান্সারটি দিতে পারি। এরপর আরেকটি শব্দ রয়েছে ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টাল হচ্ছে ওয়েবসাইটের একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিঙ্ক যা ব্যবহারকারীকে বিভিন্ন তথ্য পেতে সাহায্য করে। ওয়েব পোর্টালের একটি অংশ হতে পারে ওয়েব সার্ভিস। আর বাংলাদেশে একটি ওয়েব পোর্টাল রয়েছে, সর্ববৃহৎ ওয়েব পোর্টালটি হচ্ছে bangladesh.gov.bd। এতে প্রায় 25,043টি ওয়েবসাইটের সমন্বয়ে গঠিত এই ওয়েব পোর্টালকে বলা হচ্ছে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। তাহলে ওয়েব পোর্টালে নাগরিকের তথ্য ও সেবা দেওয়ার উদ্দেশ্যে তৈরি হয়। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, আইন, পর্যটন, মানব সম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বিষয়ক তথ্য এখান থেকে পাওয়া যায়। শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে বিভিন্ন সার্কুলার, কর্মকর্তাদের তালিকা ইত্যাদি 20 লাখেরও বেশি কন্টেন্ট রয়েছে এই ওয়েব পোর্টালটিতে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি www.bangladesh.gov.bd। এবারে আমরা আসবো ওয়েবসাইটের গঠন কাঠামো। আমাদের ওয়েবসাইটের গঠন কাঠামো বলতে আমরা কি বুঝে থাকি? ওয়েবসাইটের গঠন কাঠামো বলতে আমরা বুঝি আমাদের ওয়েবসাইটে আমরা কোথায় কোন তথ্য রাখবো তার সংগঠন। এখানে আমরা একটি বেসিক ওয়েবসাইট লেআউট দেখতে পাচ্ছি, যেখানে একটি হোম পেজ রয়েছে এবং হোম পেজের আন্ডারে রয়েছে মেইন সেকশন এবং তার আন্ডারে রয়েছে সাবসেকশন। অর্থাৎ আমাদের ওয়েবসাইটের ডিজাইনগুলো এরকমই হয়ে থাকে যে প্রথমে একটি হোম পেজ থাকবে, সেই হোম পেজে বিভিন্ন পেজের লিঙ্ক থাকবে এবং পরবর্তী যেটাকে আমরা বলছি মেইন সেকশন, এবং এই মেইন সেকশন থেকে আমরা আবার বিভিন্ন লিঙ্কের মাধ্যমে অন্যান্য সেকশনে যেতে পারি। যেমন এটি যদি একটি ইউনিভার্সিটির ওয়েবসাইট হয়ে থাকে তাহলে আমরা হোম পেজে থাকবে আমাদের ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠানের বেসিক তথ্য, এবং মেইন সেকশনে থাকবে তার বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট
আর সাবসেকশনে থাকবে ওই ডিপার্টমেন্টের শিক্ষকদের তালিকা বা ছাত্রছাত্রীদের তালিকা অথবা তাদের রেজাল্টের বিষয় ইত্যাদি। তাহলে আমরা দেখি আমাদের কত ধরনের ওয়েবসাইট থাকতে পারে, ওয়েবসাইট স্ট্রাকচার থাকতে পারে। সাধারণত 3 ধরনের হয়ে থাকে: হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ওয়েবসাইট, ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক স্ট্রাকচার ওয়েবসাইট, লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার ওয়েবসাইট। আর এখানে আরেকটি জিনিস, আরেকটি ব্যাপার হচ্ছে 4 নাম্বার হবে হাইব্রিড। যদিও এটি কোনো ধরনের বিশেষ স্ট্রাকচার নয়, হাইব্রিডটি হলো এই 3টি স্ট্রাকচারের মধ্যে যে কোনো দুটি বা যে কোনো 3টি স্ট্রাকচার ব্যবহার করে যদি আমরা কোনো ওয়েবসাইটের গঠন কাঠামো তৈরি করি তাহলে সেটাকে আমরা বলবো হাইব্রিড স্ট্রাকচার। এবং এখন বর্তমানে কিন্তু বেশি পপুলার হচ্ছে যে কোনো একটি ওয়েবসাইট ব্যবহার না করে আমরা হাইব্রিড স্ট্রাকচার ব্যবহার করতে পারি। তো আমরা এবার ওয়েবসাইটের গঠন কাঠামো সম্পর্কে জানবো। ওয়েবসাইটগুলোর প্রথমে আসছে হায়ারার্কিক্যাল ওয়েবসাইট। এই হায়ারার্কিক্যাল ওয়েবসাইটগুলোতে ওয়েব পেজগুলো হোম পেজের সাথে এমনভাবে লিঙ্ক করা থাকে যাতে এগুলো বিভিন্ন শাখায় বিভক্ত থাকে। যেমন হোম পেজের আন্ডারে ফার্স্ট লেভেল লিঙ্ক পেজ এবং তার আন্ডারে থাকে সেকেন্ড লেভেল লিঙ্ক পেজ। এভাবে আমরা আমাদের পেজগুলোকে হোম পেজের আন্ডারে ধাপে ধাপে রাখতে পারি, তাহলে সেটাকে আমরা বলবো হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। তবে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার আমাদের বড় ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটি খুবই ব্যবহার করা হয়। এরপরে আমরা আসবো ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক স্ট্রাকচার। এটি সবচেয়ে জটিল টাইপের স্ট্রাকচার এবং এটাতে দেখো ছবি দেখলে আমরা বুঝতে পারবো এখানে হোম পেজের সাথে বিভিন্ন পেজের কি থাকে, লিঙ্ক থাকে। অর্থাৎ আমরা হোম পেজ থেকে যে কোনো লিঙ্ক পেজে সরাসরি যেতে পারবো, দ্রুত যেতে পারবো। আবার যে কোনো একটি লিঙ্ক পেজ থেকে অপর একটি লিঙ্ক পেজেও দ্রুত যেতে পারবো। তো যদিও এই ধরনের সংগঠন একটু জটিল, কিন্তু ব্যবহারকারীর জন্য খুব সুবিধাজনক হতে পারে, কারণ ব্যবহারকারী দ্রুত যে কোনো তথ্য থেকে যে কোনো তথ্যে নেভিগেট করতে পারে। এরপরে সবচেয়ে সোজা যে স্ট্রাকচার সেটি হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার। তো লিনিয়ার স্ট্রাকচার হচ্ছে যে স্ট্রাকচারে আমাদের পেজগুলো নির্দিষ্ট ক্রমানুসারে পরপর সাজানো থাকে, সেটাকে আমরা বলবো লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার। এটি আবার 2 ধরনের হয়। 1 নম্বর হচ্ছে স্ট্রেইট লিনিয়ার সিকোয়েন্সিয়াল পদ্ধতি, আর 2 নম্বর হচ্ছে এই যে দেখো 1 নম্বর লিনিয়ার স্ট্রেইট লিনিয়ারে আমাদের কোনো কি থাকে না, জাস্ট হোম পেজের সাথে ফার্স্ট লিঙ্ক পেজ, ফার্স্ট লিঙ্ক পেজের সাথে সেকেন্ড লিঙ্ক পেজ যুক্ত থাকে। আর এখানে দেখো আমাদের কোনো পেজের সাথে কোনো সাহায্যকারী পেজ থাকে না, তো সেটিকে আমরা বলছি স্ট্রেইট লিনিয়ার। এবং আরেকটি হচ্ছে সাপোর্টিং ডিগ্রেডেশন। এখানে দেখো হোম পেজের সাথে আমাদের পরবর্তী পেজটার লিঙ্ক রয়েছে ফার্স্ট লিঙ্ক পেজ, এবং এই ফার্স্ট লিঙ্ক পেজের সাথে আবার আরেকটি সাপোর্টিং পেজ বা সাহায্যকারী পেজ যুক্ত থাকতে পারে। অর্থাৎ স্ট্রেইট লিনিয়ারে শুধুমাত্র পেজগুলো একটির পর একটি সাজানো থাকে, আর সাপোর্টিং ডিগ্রেডেশনে আমাদের দেখতে পাচ্ছি যে লিঙ্ক পেজের সাথেও আবার অন্য একটি পেজ যুক্ত থাকতে পারে। তাহলে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা উদ্দীপকে যে কোন ধরনের আমরা স্ট্রাকচার ব্যবহার করব সেটি কিন্তু ডিপেন্ড করবে আমার প্রতিষ্ঠানের ধরনের উপর। আমরা যদি দেখি আমাদের প্রতিষ্ঠানটি ছোট বা নতুন, তাহলে আমরা লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করতে পারি।
আবার যদি আমরা দেখি আমাদের পেজটি খুব দ্রুত এক পেজ থেকে আরেক পেজে যেতে হবে, সেই ক্ষেত্রে আমরা ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক স্ট্রাকচার ব্যবহার করতে পারি। আর যদি আমাদের পেজগুলোকে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখতে হয় তাহলে আমরা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ওয়েবসাইট ব্যবহার করি। তো এটি কিন্তু হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ওয়েবসাইট কিন্তু আসলে বড় কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যেখানে অনেকগুলো বিভাগ রয়েছে, যে প্রতিষ্ঠানের অনেকগুলো বিভাগ রয়েছে, সেই ধরনের প্রতিষ্ঠানের পেজগুলোকে আমরা সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ওয়েবসাইট ব্যবহার করে থাকি। তো আমাদের 3 ধরনের স্ট্রাকচারের মধ্যে আমাদের 3 ধরনের স্ট্রাকচার যে রয়েছে, হায়ারার্কিক্যাল, ওয়েব লিঙ্কড এবং লিনিয়ার, এই 3 ধরনের স্ট্রাকচার যে শুধু আমরা আলাদা আলাদা ভাবে ব্যবহার করি তা না। আমরা যদি দেখি যে আমাদের কোনো একটি প্রতিষ্ঠানে আমাদের অনেক ধরনের কর্মকাণ্ড রয়েছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু একই সাথে একাধিক স্ট্রাকচার ব্যবহার করতে পারি, যেটাকে আমরা হাইব্রিড স্ট্রাকচার বলি। তো হাইব্রিড স্ট্রাকচার কিন্তু এখন আমাদের অনেক পপুলার, কারণ বেশিরভাগ প্রতিষ্ঠানে হাইব্রিড স্ট্রাকচার ব্যবহার করা হয়। তো আমরা আমাদের উদ্দীপকের প্রশ্নটি ভালো করে লক্ষ্য করব যে আমাদের প্রতিষ্ঠানে কোন ধরনের প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে এবং সেই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমার কোন স্ট্রাকচারটি ব্যবহার করব, সেটি কিন্তু আমাদের বুঝে আমাদের উত্তরটি করতে হবে। তো আশা করছি তোমরা এই বিষয়টি খুব একটি জটিল কিছু নয়, কোনো খুব একটা জটিল বিষয় নয় যে একদম আমরা পারবো না। তো আমরা চাইলে কিন্তু এগুলো খুবই সোজা, যে অ্যাটলিস্ট এখানে কোনো কোড লিখতে হয় না। সো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং সবাই ভালো থাকবে। এর পরবর্তী ক্লাসে আমি বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।